বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। আজকে আমরা আলোচনা করব তৃতীয় বর্ষের সাংস্কৃতিক ভূগোলের প্রথম অধ্যায় থেকে। এই অধ্যায়টিকে তিনটি পাঠে বিভক্ত করেছি। বিভক্ত করে প্রথম পাঠ নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের ধারণা ক্রমবিকাশ। পাঠ পরিচিতি। অধ্যায়টিকে আমি তিনটি পাঠে বিভক্ত করেছি। প্রথম পাঠে রয়েছে সাংস্কৃতিক ভূগোলের ধারণা ও ক্রমবিকাশ। পাঠ 2 এখানে রয়েছে সাংস্কৃতিক ভূগোলের পরিধি ও বিষয়বস্তু। পাঠ 3 সাংস্কৃতিক ভূগোলের সমীক্ষা পদ্ধতি। পাঠ 1 কে আবার আমি পাঠ পরিকল্পনা অনুযায়ী মূল বিষয়গুলোর অবতারণা করেছি। সাংস্কৃতিক ভূগোলের ধারণার আওতায় আমরা জানতে চেষ্টা করব সংস্কৃতি বলতে কি বোঝায়, ভূগোল বলতে কি বোঝায়, সাংস্কৃতিক ভূগোল বলতে কি বোঝায়, সাংস্কৃতিক ভূগোলের বিভিন্ন বিষয়গুলো কি কি এবং সাংস্কৃতিক ভূগোলের ক্রমবিকাশ। প্রথমেই আমরা আসি যে ভূগোল কি। Geography is the study of Earth's surface and people on it. ভূগোল ভূপৃষ্ঠের বিভিন্ন বৈশিষ্ট্য এবং তার অধিবাসীদের সমীক্ষা করে। আবার কালচার is the collection of behaviors and traditions of a group of people. ভূপৃষ্ঠে বসবাসরত একদল মানুষের বা একটি নৃগোষ্ঠীর আচরণ এবং ঐতিহ্যের সমষ্টি হচ্ছে সংস্কৃতি। আবার কালচারাল জিওগ্রাফি involves study how the physical environment interact with the tradition of people. অর্থাৎ মানুষের ঐতিহ্যগুলো প্রাকৃতিক পরিবেশের সাথে কিভাবে মিথস্ক্রিয়া করে তা সমীক্ষা করার সাথে জড়িত হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। এবার আমরা দেখি যে ভূগোলের কোন জায়গাটিতে সাংস্কৃতিক ভূগোলের অবস্থানটি রয়েছে। মূলত ভূগোলের প্রধান দুটি শাখা রয়েছে, একটি প্রাকৃতিক আর একটি মানবীয়। এবং মানবীয় ভূগোলের 5টি ব্রাঞ্চ রয়েছে, প্রধানত 5টি ব্রাঞ্চ রয়েছে। এছাড়াও আরো অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। এই প্রধান 5টি ব্রাঞ্চের মধ্যে অর্থনৈতিক ভূগোলের পরেই সাংস্কৃতিক ভূগোলের স্থান। আমরা আরেকটু ভালো করে যদি দেখি তাহলে আমরা দেখব যে ভূগোলের পঠন পাঠনে স্থানের সাথে অধিবাসীদের আন্তঃসম্পর্ক সমীক্ষা করে মানবীয় ভূগোল। আবার মানবীয় ভূগোলের প্রধানত মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড অথবা জীবন ধারণের পন্থাকে প্রতিফলিত করে। The main division of human geography reflects a concern with different types of activities or way of life. জীবন ধারণ ব্যবস্থা। মানুষের এই জীবন ধারণ কৌশলকে স্থান ও সময়ের প্রেক্ষিতে ব্যাখ্যা করে সাংস্কৃতিক ভূগোল। তাহলে মূল বিষয়টি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ভূগোল স্থান নিয়ে কাজ করে, সংস্কৃতি মানুষের কর্মকাণ্ডের ফলে উৎপাদিত জীবন ধারণ পন্থা এবং আচরণ নিয়ে কাজ করে, এবং মানুষের যে আচরণ বা জীবন ধারণ পন্থা বা জীবন ধারণ কৌশল আছে সেটাকে স্থানের প্রেক্ষিতে এবং সময়ের প্রেক্ষিতে আলোচনা করলেই সেটি হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। তাহলে এখানে আমরা একটা ফ্লো ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, কালচারাল জিওগ্রাফি। কালচারাল জিওগ্রাফিতে দুটি প্রত্যয় রয়েছে। সাংস্কৃতিক ভূগোলে দুটি পদ বা দুটি প্রত্যয় রয়েছে, একটা হচ্ছে সংস্কৃতি আর একটা হচ্ছে ভূগোল।
আমরা এবার সংস্কৃতি এবং ভূগোলকে এই দুইটি প্রত্যয়কে আলাদাভাবে ব্যাখ্যা করব। তাহলে আমরা এখন দেখি যে সংস্কৃতি বলতে আসলে কি বোঝায়। কোন একটি জনগোষ্ঠী যা কিছু করে, বলে এবং আচার আচরণে প্রকাশ করে, বহিঃপ্রকাশ ঘটায়, তাই সংস্কৃতি। এর সংজ্ঞাটি দিয়েছেন আব্দুল বাকি 2006 সালে। দ্বিতীয় সংজ্ঞাটিতে আমরা দেখতে পাচ্ছি মানুষের তৈরি সকল দ্রব্য, সকল দক্ষতা, সকল জ্ঞানের ভান্ডারকে সংস্কৃতি বলা হয়। মানুষ ও প্রকৃতির মিলিত উৎপাদন সংস্কৃতি। আমি আগের সংজ্ঞা তো এটা বলেছিলাম। এটা দিয়েছেন কুন্তলা লাহিড়ী দত্ত 1995 সালে। 3 নম্বর সংজ্ঞাটিতে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি প্রদত্ত দানকে গ্রহণ করে মানুষ বেঁচে থাকে, বাঁচার জন্য অবলম্বন করে নানা বুদ্ধিদীপ্ত পন্থা বা কৌশল। আমরা যেটা বলেছিলাম যে জীবন ধারণ পন্থা, এবং এর সামষ্টিক পরিচয় হলো সংস্কৃতি। অর্থাৎ জীবন ধারণ করতে গিয়ে মানুষ যে সকল কাজ করে বা যে সকল বস্তুগত অবস্তুগত উপাদানের সৃষ্টি করে, এগুলোর সামষ্টিক পরিচয় হলো সংস্কৃতি। এই সংজ্ঞাটি দিয়েছেন অধ্যাপক কে.বি. সাজ্জাদুর রশিদ 1992 সালে সংস্কৃতি গ্রন্থে। আরো কয়েকটি সংজ্ঞা আমরা দেখি। আমরা এতক্ষণ ভূগোলবিদদের সংজ্ঞা দেখেছি, এখন আমরা নৃবিজ্ঞানীদের সংজ্ঞা দেখি। The total of historically learned human behavior and ways of doing things, অর্থাৎ সংস্কৃতি হচ্ছে যাবতীয় মানবিক আচরণ ও কর্মপন্থার সমষ্টি যা ঐতিহাসিকভাবে অর্জিত। এর ঐতিহাসিকভাবে অর্জিত কথার অর্থ হলো দিনে দিনে তারা সেটা অর্জন করে। এরপরের সংজ্ঞাটিতে আমরা আসি। এখানে দেখা যাচ্ছে কালচার ইজ এ টোটাল ওয়ে অফ লাইফ held in common by a group of people including such learned features as speech, ideology, behavior, livelihood, technology and government. অর্থাৎ সংস্কৃতি হচ্ছে একদল মানুষের সামগ্রিক জীবন ধারণ পন্থা বা ব্যবস্থা যা শিক্ষার মাধ্যমে অর্জিত উপাদান, যেমন ভাষা, ভাবনা, আচরণ, জীবিকা, প্রযুক্তি ও সরকার ব্যবস্থা, এগুলোর সমন্বয়ে গঠিত। এই সংজ্ঞাটি দিয়েছেন টেরি জর্ডান এবং লেস্টার রন্টি 1990 সালে। আমরা আরো একটি সংজ্ঞা দেখি যে কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ, এ গ্রুপ অফ পিপল, দ্য কমপ্লেক্স অফ শেয়ার কনসেপ্টস and patterns of learned behavior handed down from one generation to the next through the means of language and imitation. এটি দিয়েছেন ভিক্টর বার্নো। এখানে কিন্তু আগেরটির মতোই বলা হয়েছে যে সংস্কৃতি হচ্ছে একটা জীবন ধারণ ব্যবস্থা, একদল মানুষের জীবন ধারণ ব্যবস্থা যা তারা শিখে এবং অর্জন করে, এবং পুরো সমাজ সেটাকে শেয়ার করে, এবং সমাজে অর্জিত যে সংস্কৃতিটি আছে এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয় ভাষা এবং অনুকরণের মাধ্যমে। অর্থাৎ পরবর্তী প্রজন্ম তাদের পূর্বসূরীদের সংস্কৃতিকে ধারণ করে ভাষা এবং অনুকরণের মাধ্যমে। এবার আমরা আসি যে সংস্কৃতির সবচেয়ে গ্রহণযোগ্য যে সংজ্ঞাটি আছে সে সংজ্ঞাটি এবার আলোচনা করব। এটি দিয়েছেন স্যার এডওয়ার্ড বার্নেট টেইলর। Culture is that complex whole which includes knowledge, arts, morals, laws, customs, and any other capabilities and habits acquired by men as a member of the society. সমাজের সদস্য হিসাবে মানুষ যে সামগ্রিক জ্ঞান, শিল্পকলা, বিশ্বাস, নীতি, আইন, প্রথা ও অন্যান্য সক্ষমতা অভ্যাস অর্জন করে তাই হচ্ছে সংস্কৃতি। তাহলে সংস্কৃতি সম্পর্কে মোটামুটি একটি ধারণা আমরা পেয়েছি। তারপরও একবার অতি সম্প্রতি একটি সংজ্ঞা আমরা এখানে বলি, এবং এটা তোমরা দেখলেই আসলে বুঝতে পারবা
যে কালচার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য বিহেভিয়ার, ওয়েজ অফ লাইফ, আর্ট, বিলিফস and institutions of a population that are passed down from generation to generation. Culture has been called the way of life for an entire society. এখানে ওই কথাগুলোই বলা হয়েছে যে সংস্কৃতিকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, ডিফাইন করতে পারি যে এটা হচ্ছে সকল আচরণ, জীবন ধারণ পন্থা, শিল্প, বিশ্বাস, স্থানিক সংগঠন, সামাজিক সংগঠন এবং সংগঠন এগুলোর সমষ্টি, এবং এটা জেনারেশন থেকে জেনারেশনে স্থানান্তরিত হয়। এবং একেবারে একটা বাক্যে যদি কালচারের সংজ্ঞা দেওয়া হয়, এখানে বলা হয়েছে কালচার হ্যাজ বিন কল্ড দ্য ওয়ে অফ লাইফ ফর অ্যান এন্টায়ার সোসাইটি। একটা সমাজের জন্য জীবন ধারণ পন্থা হচ্ছে সংস্কৃতি। তাই এই আলোচনা থেকে আমরা সংস্কৃতির যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো হচ্ছে যে কালচার ইজ লার্নড এন্ড অ্যাকোয়ার্ড। সংস্কৃতি শিখতে হয় এবং অর্জন করতে হয় বা শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। কালচার ইনক্লুডস ম্যাটেরিয়াল এন্ড নন ম্যাটেরিয়াল অবজেক্টস। সংস্কৃতি বস্তুগত এবং অবস্তুগত উপাদানের সমন্বয়ে গঠিত। কালচার ইজ এ টোটাল ওয়ে অফ লাইফ হেল্ড বাই এ গ্রুপ অফ পিপল। সংস্কৃতি হচ্ছে সমাজ দ্বারা গৃহীত সম্পূর্ণ জীবন ধারণ ব্যবস্থা, বা সংস্কৃতি হচ্ছে একদল মানুষের জীবন ধারণ ব্যবস্থা। কালচার ইজ কিউমুলেটিভ এন্ড ইন্টিগ্রেটেড। সংস্কৃতি হচ্ছে অর্জিত আচরণের ক্রমপুঞ্জিত পরিশীলিত রূপ। অর্থাৎ সংস্কৃতি দিনে দিনে শিক্ষার মাধ্যমে অর্জিত হয় এবং এটা একটা ক্রমপুঞ্জিত, দিনে দিনে জমা হয়, জমা হওয়ার পর সমাজ কর্তৃক এটা স্বীকৃত হয়, তারপরে মার্জিত হয়ে এটি সমন্বয়নের মাধ্যমে প্রকাশ পায়। কালচার ইজ ডাইনামিক এন্ড চেঞ্জিং। সংস্কৃতি সর্বদাই গতিশীল এবং পরিবর্তনশীল। এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমরা ভূগোলের বৈশিষ্ট্যগুলোর সাথে এই বৈশিষ্ট্যগুলোকে মিলিয়ে সাংস্কৃতিক ভূগোলের সংজ্ঞা তৈরি করার চেষ্টা করব। এবার আমরা দেখি যে ভূগোল বলতে আসলে আমরা কি বুঝি। জিওগ্রাফি ইজ এ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য ডেসক্রিপশন, ডিস্ট্রিবিউশন এন্ড interaction of the diverse physical, biological and cultural features of the earth surface. ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় প্রাকৃতিক, জীব এবং সাংস্কৃতিক উপাদানসমূহের বর্ণনা, বন্টন এবং মিথস্ক্রিয়ার সমীক্ষা করে ভূগোল। বা ভূগোল হচ্ছে এমন একটি বিজ্ঞান যেখানে ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় পরিবেশের বর্ণনা, বন্টন এবং মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করি। 2 নম্বর এটি দিয়েছেন মেরিন এন্ড ওয়েবস্টার ডিকশনারি থেকে, এটি আমি নিয়েছি। 2 নম্বর সংজ্ঞা এবার আমরা আসি। জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান ইকোলজি। এটি বলেছেন হার্লান বেরোজ 1923 সালে। উনি একজন মার্কিন ভূগোলবিদ। তিনি বলেছেন যে মানবীয় বাস্তুতন্ত্রই হচ্ছে ভূগোল, বা বাস্তু সংস্থানই হচ্ছে ভূগোল। 3 নম্বর সংজ্ঞাটিতে আসি। জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ স্পেশাল ডিস্ট্রিবিউশন এন্ড স্পেস রিলেশন অন দ্য আর্থ সারফেস। ভূগোল ভূপৃষ্ঠের বা পৃথিবী পৃষ্ঠের স্থানিক বন্টন এবং স্থানিক সম্পর্ক নিয়ে সমীক্ষা করে। 4 নম্বর সংজ্ঞাটি আমরা দেখি যে জিওগ্রাফি কম্প্রাইজেস দ্য স্টাডি অফ দ্য আর্থ সারফেস in its aerial differentiation as the home of man. মানুষের বাসগৃহ হিসাবে পৃথিবীর উপরিভাগের পারিসরিক পৃথকীকরণ নিয়ে সমীক্ষা করে ভূগোল। এটি দিয়েছেন মংকহাউস 1965 সালে। 5 নম্বর সংজ্ঞাটি আমরা দেখি। জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ আর্থ সারফেস and the space within which the human population live. এটি বিখ্যাত একজন ভূগোলবিদ পিটার হেগেট
দিয়েছেন 1981 সালে। তিনি বলেছেন যে মানুষের আবাস হিসাবে পৃথিবীর সমীক্ষা করাই হচ্ছে ভূগোল। তারপর সংজ্ঞাটিতে আমরা যাই, এটি একটি সাম্প্রতিক, মানে এটি পিটার হেগেটের কাছাকাছি সময়ের একটি সংজ্ঞা। জিওগ্রাফি দ্য স্টাডি অফ দ্য ডাইভার্স এনভায়রনমেন্ট, প্লেসেস এন্ড স্পেসেস অফ আর্থ সারফেস এন্ড দেয়ার ইন্টারেকশন। পৃথিবী পৃষ্ঠের পরিবেশ, স্থান এবং অবস্থানের মধ্যে মিথস্ক্রিয়া সমীক্ষা করে ভূগোল। তাহলে দেখা যাচ্ছে যে ভূগোলের সংজ্ঞাগুলোতে স্থান, অবস্থান এবং মিথস্ক্রিয়া এই তিনটা বিষয় কিন্তু বারবারই এসেছে, এবং আরেকটি সংজ্ঞাতে এসেছে বাস্তুবিজ্ঞানের কথা। এখন আমরা এই সংজ্ঞাগুলো থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই সেগুলোকে আলাদা করার চেষ্টা করি। আমরা এর সংজ্ঞাগুলোতে ভৌগোলিক অবস্থানের প্রকাশ, বিবরণ বা ব্যাখ্যা দেওয়ার কথা শুনেছি, স্থানিক পৃথকীকরণের কথা শুনেছি, মানব পরিবেশ মিথস্ক্রিয়ার কথা শুনেছি। আমি একটু আগেই এই তিনটি কথা বললাম। আর আরেকটি বিষয় হচ্ছে ইদানিংকালে ভূগোলে আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহের কালিক বিশ্লেষণ। অর্থাৎ সময়ের পরিবর্তনে পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশের যে পরিবর্তন হয় সেটাও ব্যাখ্যা বিশ্লেষণ করে ভূগোল। ভূগোলের চারটা ঐতিহ্য রয়েছে, অর্থাৎ চারটি দৃষ্টিভঙ্গি রয়েছে। উইলিয়াম পেট্রিসন 1964 সালে এটি উত্থাপন করে। অর্থাৎ ভূগোলের সমীক্ষাকালে চারটি দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হয়, এবং আমরা কিন্তু চারটি বৈশিষ্ট্য ওখান থেকে আমরা শনাক্ত করেছি। একটি হচ্ছে আর্থ সায়েন্স ট্র্যাডিশন, যেটা প্রথম সংজ্ঞায় বলেছিলাম। একটা হচ্ছে কালচার এনভায়রনমেন্ট ট্র্যাডিশন, যেটা আমরা শেষের দিকে সংজ্ঞাগুলোতে বলেছি। এবং আরেকটা হচ্ছে লোকেশনাল ট্র্যাডিশন, যেটা আমরা সর্বশেষ সংজ্ঞায় বলেছি। আরেকটা হচ্ছে এরিয়াল স্টাডি বা অ্যানালাইসিস, অর্থাৎ আঞ্চলিক পৃথকীকরণ। আমরা এই সংজ্ঞাগুলোতে গেলেই দেখি যে এখানে আমরা এরিয়াল ডিফারেন্সিয়েশন 4 নম্বর সংজ্ঞাতে বলেছি এরিয়াল ডিফারেন্সিয়েশন কথা, 5 নম্বর সংজ্ঞাতে বলেছি অবস্থানের কথা, 6 নম্বর সংজ্ঞাতে বলেছি আমরা স্থান, অবস্থান এবং মিথস্ক্রিয়ার কথা, পারিবেশিক মিথস্ক্রিয়ার কথা। তাহলে 6 নম্বর সংজ্ঞাটি পুরো 3টি ট্র্যাডিশনকে বা ঐতিহ্যকে সমর্থন করেছে। এখন আমরা দেখি যে সাংস্কৃতিক ভূগোলটা কি এবং এটা আমরা কিভাবে আলোচনা করব। আমরা প্রথমেই সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো বা প্রলক্ষণগুলো নিয়ে কথা বলেছি, যে মানুষ তার জীবন ধারণের জন্য যে সকল কর্মকাণ্ড করে তার ফলে যেটা উৎপাদিত হয় সেটা হতে পারে বস্তুগত, হতে পারে অবস্তুগত, সেটাই হচ্ছে মানুষের সংস্কৃতি। তো এখানে আমরা একটা বস্তুগত সংস্কৃতি নিয়ে কথা বলি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি অনুশীলন বা কৃষির যে চর্চা, এটা মানুষের সৃষ্ট একটি সংস্কৃতি। এই কৃষির চর্চা বিভিন্ন স্থান ভেদে ভিন্ন ধরনের হয়ে থাকে। তার একটু উদাহরণ আমরা এখানে দিচ্ছি। যেমন প্রথমটি আমরা যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের সমতল ভূমিতে কৃষি ব্যবস্থা, কৃষি পদ্ধতি। আর পাশে যেটি দেখতে পাচ্ছি, এটা একটি জাপানের পাহাড়ি এলাকায় একটি কৃষি পদ্ধতি, এটাকে আমরা বলি টেরেস কাল্টিভেশন, সোপান কৃষি বা ধাপ কৃষি। তাহলে দেখা যাচ্ছে এই যে কৃষি ব্যবস্থা, দুই জায়গায় ধানের চাষ করা হচ্ছে। এই ধানের চাষ করতে গিয়ে দুই জায়গায় দুই ধরনের কৃষি পদ্ধতি অনুসরণ বা অনুসৃত হয়েছে। তাহলে বোঝা গেল যে স্থান ভেদে সংস্কৃতির যে পরিবর্তিত রূপ, তার ব্যাখ্যা বিশ্লেষণ করে সাংস্কৃতিক ভূগোল। এখন আমরা আসি যে আগের যে সংস্কৃতির বৈশিষ্ট্য এবং ভূগোলের বৈশিষ্ট্যগুলো পেলাম, এগুলোর সাথে মিলিয়ে আমরা সাংস্কৃতিক ভূগোলের সংজ্ঞা তৈরি করার চেষ্টা করব। আমরা সংস্কৃতির একটি বৈশিষ্ট্য পেয়েছিলাম যে সংস্কৃতি হচ্ছে অর্জিত আচরণের সামষ্টিক প্রকাশ। শিখতে হয় এবং অর্জন করতে হয়। তাহলে সংস্কৃতি যেমন সমাজে অর্জিত আচরণের সামষ্টিক প্রকাশ, ঠিক তেমনি ভূগোল হচ্ছে প্রাকৃতিক ও মানবীয় বৈশিষ্ট্যের স্থানীয় প্রকাশ বা অবস্থানিক বিশ্লেষণ। তাহলে মানবীয় বৈশিষ্ট্য হিসাবে সংস্কৃতির অবস্থানিক বা স্থানিক ব্যাখ্যাই সাংস্কৃতিক ভূগোল। আমরা প্রথম
দুইটারই যে প্রথম যে বৈশিষ্ট্যটি আছে দুটাকে একত্র করে এই সংজ্ঞাটি তৈরি করলাম। 2 নম্বর সংজ্ঞাটিতে যাই। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা সংস্কৃতির একটি বৈশিষ্ট্য বলেছিলাম যে সংস্কৃতি হচ্ছে বস্তুগত এবং অবস্তুগত উপাদানের সমন্বয়ে গঠিত। তাহলে এই যে বস্তুগত এবং অবস্তুগত উপাদান সেটা কিন্তু সমাজ ভেদে বা স্থান ভেদে উপাদানগুলোর ভিন্নতা রয়েছে। একই ধরনের জিনিসই স্থান ভেদে চর্চার ভিন্নতা রয়েছে। এই যে স্থান ভেদে সংস্কৃতির সাদৃশ্য পার্থক্যের ব্যাখ্যা বিশ্লেষণ করি আমরা, সেটাই হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। 3 নম্বরে যাই। সংস্কৃতি হচ্ছে সমাজ দ্বারা গৃহীত সম্পূর্ণ জীবন ধারণ ব্যবস্থা। আমরা বলছিলাম যে টোটাল ওয়ে অফ লাইফ ফর এন এন্টায়ার সোসাইটি, সামগ্রিক সমাজের জন্য জীবন ধারণ পন্থা, সামষ্টিক জীবন ধারণ পন্থা। তাহলে ভূগোলে এই যে জীবন ধারণ করতে গিয়ে মানুষ প্রাকৃতিক পরিবেশের সাথে বা প্রকৃতির সাথে যে মিথস্ক্রিয়াটা করে সেটাকে বিশ্লেষণ করে, এবং এটাই হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। এখানে মানব ভূগোল কি করে? এখানে মানব পরিবেশ দৃষ্টিভঙ্গি প্রয়োগ করে। তাহলে এখানে আমরা যে বললাম যে 3টা সংজ্ঞা আমরা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে তৈরি করলাম। বলা হচ্ছে যে প্রথম সংজ্ঞাটিতে অবস্থানিক ঐতিহ্য, ভূগোলের যে 4টা ট্রেডিশন আছে তার মধ্যে একটা ট্রেডিশন। দ্বিতীয়টিতে পারিসরিক পৃথকীকরণ, আরেকটি ট্রেডিশন। তৃতীয়টিতে সাংস্কৃতিক পরিবেশ তথা মানব পরিবেশ ঐতিহ্যের প্রয়োগ দেখানো হয়েছে। তোমরা যে ট্রেডিশন গুলোর কথা আমরা বলেছি এখানে দেখো যে আর্ট সাইজ ট্রেডিশন, কালচার এনভায়রনমেন্ট ট্রেডিশন, লোকেশন ট্রেডিশন, এরিয়াল স্টাডিজ। এই কালচার থেকে এরিয়াল স্টাডিজ, এই 3টি ট্রেডিশনই কিন্তু আমরা 3টি সংজ্ঞার মধ্যে দেখতে পাই। ফলে সংজ্ঞাগুলো সংস্কৃতি, ভূগোলের বৈশিষ্ট্য এবং ট্রেডিশন দ্বারা সমর্থিত। এবার আমরা আসি যে বিশেষজ্ঞরা কি বলে। প্রথমে আমাদের দেখতে হবে যে নৃবিজ্ঞানীরা আগে ভৌগোলিক আলোচনার ভিত্তিতে প্রবেশ করেছে নাকি ভূগোলবিদগণ আগে ভৌগোলিক সমীক্ষায় সাংস্কৃতিক ধারণাগুলো প্রয়োগ করেছেন। কে আগে আসলে সাংস্কৃতিক ভূগোলের চর্চাটা শুরু করেছেন, এই প্রশ্নের উত্তর আমরা এখন খুঁজব। আমরা আশা করি যে সংজ্ঞাগুলো আলোচনা করলেই এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। সংস্কৃতির একটি সহজ সংজ্ঞা এখানে আমরা দেখব। A very simple and broad definition of cultural geography is the study of geographical aspect of human culture. অর্থাৎ মানবীয় সংস্কৃতির ভৌগোলিক দিকগুলোর চর্চাই হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। ঠিক পরের পৃষ্ঠায় আমরা যদি দ্বিতীয় সংজ্ঞাটিতে যাই, সাংস্কৃতিক ভূগোল হলো ভৌগোলিক পঠন পাঠনে সাংস্কৃতিক ধারণা সমূহের প্রয়োগ। অর্থাৎ এই সংজ্ঞাটি দিয়েছেন কে.বি. সাজ্জাদুর রশিদ স্যার 1982 সালে, এবং এটি হচ্ছে ইংরেজিতে ওখানে বলা হয়েছে যে কালচারাল জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট অফ হিউম্যান কালচার। প্রথম যে সংজ্ঞাটি এটি দিয়েছেন দুজন নৃবিজ্ঞানী। এখানে তারা বলেছেন কালচারাল জিওগ্রাফি ইজ দ্য ডেসক্রিপশন এন্ড এক্সপ্লেনেশন অফ স্পেশাল প্যাটার্ন এন্ড ইকোলজিক্যাল রিলেশনশিপ ইন হিউম্যান কালচার। অর্থাৎ মানবীয় সংস্কৃতির স্থানিক ধরন এবং আন্তঃসম্পর্কের বর্ণনা ও ব্যাখ্যাই হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। এবার আমরা আলোচনা করব সাংস্কৃতিক ভূগোলের জনক হিসেবে পরিচিত অধ্যাপক কার্ল সাওয়ারের একটি সংজ্ঞা। এবং আমরা যেমন এখানে বলছিলাম যে টেইলরের সংজ্ঞাটি হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা, এবং সাংস্কৃতিক ভূগোলের সংজ্ঞাগুলোর মধ্যে ওনার সংজ্ঞাটিকে আমরা বলি যে গ্রহণযোগ্য, কারণ ওনার দেওয়া যে মতবাদ আছে সেই মতবাদ অনুযায়ী এখন পর্যন্ত সাংস্কৃতিক ভূগোলের গবেষণা বা চর্চা হয়ে আসছে। উনি ওনার মরফোলজি অফ ল্যান্ডস্কেপ গ্রন্থে সংজ্ঞাটি প্রদান করেছেন। এটি একটি বিখ্যাত গ্রন্থ। উনি বলেছেন মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে পৃথিবীতে ভূদৃশ্য বা অবয়ব প্রতিষ্ঠা করে এবং এর সবকিছুই সংস্কৃতির আওতায় পড়ে, আর এর ভৌগোলিক বিশ্লেষণই হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। অর্থাৎ সাংস্কৃতিক ভূদৃশ্যের ভৌগোলিক বিশ্লেষণই হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। এটা দ্বারা এখানে উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে মানুষ প্রকৃতিকে ব্যবহার করে অনেক ধরনের অবয়ব সৃষ্টি করে, যেমন বসতি, ঘর বাড়ি, কৃষিকাজ,
খনিজ উত্তোলন, শিকার, বনজ সম্পদ আহরণ, নানা ধরনের কাজ করে এবং কাজ করতে গিয়ে তারা এর মধ্যে নানা ধরনের দৃশ্যের সৃষ্টি করে, যেমন বনভূমি কেটে কৃষি জমিতে পরিণত করা, পাহাড় কেটে শহর তৈরি করা, পাহাড় কেটে বসতি তৈরি করা, এই কাজগুলো করে, অর্থাৎ প্রকৃতি থেকে পরিবর্তন করে মানুষ তার কর্মের দ্বারা নতুন রূপে গড়ে তোলে তার সুবিধা মতো। এবং এগুলোর যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটাই হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। কারণ মানুষ তার কর্মকাণ্ডের দ্বারা সৃষ্টি করে সেটা হচ্ছে সংস্কৃতি, আর এই সংস্কৃতির যে স্থানিক এবং কালিক বিশ্লেষণ সেটাই হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। আশা করি আমরা সাংস্কৃতিক ভূগোল সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। এখানে আমরা আরেকটি বড় ধরনের সংজ্ঞা নিয়ে কথা বলি। এটা অবশ্য উইকিপিডিয়া থেকে নেওয়া। কালচারাল জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ স্পেশাল ভেরিয়েশন অ্যামং কালচারাল গ্রুপস অ্যান্ড দ্য স্পেশাল ফাংশনিং অফ দ্য সোসাইটি। অর্থাৎ কোনো একটি সমাজের স্থানিক কার্যাবলী এবং সাংস্কৃতিক গ্রুপগুলোর মধ্যে যে পার্থক্য রয়েছে তার স্থানিক বিশ্লেষণী হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। It focuses on describing and analyzing the way language, religion, phenomenon vary or remain constant from the one place to another. অর্থাৎ এটার যে উপাদানগুলো আছে সংস্কৃতির, সেই উপাদানগুলোর একটা স্তর থেকে যে আরেকটা স্থানে পার্থক্য হয় বা এদের মধ্যে সাদৃশ্য দেখা যায়, সেটা শনাক্তকরণ এবং ব্যাখ্যা বিশ্লেষণী হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। এটাকেই এখানে ফোকাস করা হয়েছে। তাহলে আমরা আশা করি যে সাংস্কৃতিক ভূগোল সম্পর্কে আমরা একটি ভালো ধারণা পেয়েছি। এখন আমরা দেখব সাংস্কৃতিক ভূগোলের ক্রমবিকাশ। অর্থাৎ সাংস্কৃতিক ভূগোল সেই প্রাচীন কাল থেকে অদ্যাবধি সাম্প্রতিক কাল পর্যন্ত কিভাবে ধীরে ধীরে বিকশিত হয়েছে। সংজ্ঞাগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে ভূগোলবিদগণই আগে সাংস্কৃতিক ভূগোলের চর্চা শুরু করেছিলেন। এখন আরেকটি প্রশ্ন আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল সংস্কৃতি ও ভূগোলের সংশ্লেষ, অর্থাৎ দুটা মিলে হয়েছে, দুটা ডিসিপ্লিন মিলে হয়েছে, নাকি ভূগোল সমীক্ষার বিশ্লেষিত রূপ, অর্থাৎ ভূগোল থেকে বিভক্ত হয়ে ফিজিক্যাল হিউম্যান থেকে বিভক্ত হয়ে সাংস্কৃতিক ভূগোল এসেছে, সেই বিষয়ে আমাদের প্রশ্ন থেকে যায়। এবং আশা করি ক্রমবিকাশটি আলোচনা করলে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আমরা এক কথায় বলি যে নিমিত্তবাদী ভূগোলবিদগণ মানুষের জীবনযাত্রার উপর পারিবেশিক নিয়ন্ত্রণ ব্যাখ্যা করতে গিয়ে সাংস্কৃতিক ভূগোলের অবতারণা করেছিলেন। পরবর্তীতে সম্ভাবনাবাদের উত্থানের মধ্য দিয়ে নিমিত্তবাদের বিকল্প হিসাবে একাডেমিক বিষয় হিসাবে সাংস্কৃতিক ভূগোল প্রতিষ্ঠা লাভ করে। অর্থাৎ প্রথম দিকে মানুষ তার কর্মকাণ্ড, জীবন ধারণ পন্থার উপর প্রাকৃতিক পরিবেশের যে প্রভাব বা নিয়ন্ত্রণ ছিল সেটা ব্যাখ্যা করতে গিয়ে সাংস্কৃতিক ভূগোলের অবতারণা করেছিলেন। পরবর্তীতে এই নিমিত্তবাদের বিপরীতে সে সম্ভাবনা, অর্থাৎ মানুষকে গুরুত্ব দিয়ে, মানুষের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে এটি বিষয় হিসাবে চর্চা শুরু হয়। আমি এটাকে 4টি পর্যায়ে বিভক্ত করে এই ক্রমবিকাশটাকে আলোচনা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা শুরু করি সাংস্কৃতিক ভূগোলের ক্রমবিকাশের পর্যায়গুলো আলোচনা। সম্ভবত রোমান ভূগোলবিদ স্ট্র্যাবো এবং ক্লডিয়াস টলেমি তাদের জিওগ্রাফিকা এবং আলমাজেস গ্রন্থে পৃথিবীর বিভিন্ন জাতি ও সংস্কৃতির কথা উল্লেখ করার মাধ্যমে সাংস্কৃতিক ভূগোলের প্রেক্ষাপট রচনা করেছিলেন। তোমরা জানো যে স্ট্র্যাবো ভূগোলকে 4টি ভাগে বিভক্ত করেছিলেন। তার মধ্যে 2টো ভাগ ছিল রাজনৈতিক এবং ঐতিহাসিক ভূগোল। তিনি তার মানচিত্রে এবং বিভিন্ন বিবরণে, তার যা জিওগ্রাফিকার 17 খণ্ড আছে তার মধ্যে বিভিন্ন বিবরণে তিনি বিভিন্ন মহাদেশের জাতিগোষ্ঠীগুলোর বিবরণ দিয়েছিলেন। এবং এটাই বলে থাকেন ভূগোলবিদগণ যে তিনি প্রেক্ষাপট রচনা করেছিলেন সংস্কৃতির বিভিন্ন স্থানের সংস্কৃতির তারতম্য তুলে ধরা। প্রথম যে সূচনা পর্বটা শুরু হয়
তার একটু পরে, অর্থাৎ আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার হামবোল্ট একজন প্রথিতযশা ভূগোলবিদ ছিলেন এবং আলেকজান্ডার হামবোল্ট ও কার্ল রিটারকে বলা হয় আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা। এই আলেকজান্ডার হামবোল্ট পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছিলেন এবং তিনি পদ্ধতিগত ভূগোলের প্রতিষ্ঠাতা। এটি করতে গিয়ে তিনি কৃষির উপরে বা বসতির উপরে জলবায়ু ভূমিরূপের প্রভাব নিয়ে আলোচনা করেছিলেন। পরবর্তীতে কার্ল রিটার আঞ্চলিক ভূগোলে মানুষের সামাজিক বর্ণনা দিয়েছিলেন এবং এই দুজন প্রথিতযশা ভূগোলবিদের এই উপস্থাপনার মধ্য দিয়ে ধীরে ধীরে সাংস্কৃতিক ভূগোলের সূচনা হয়। এই সূচনা পর্বকে আরো দৃঢ় করেন জার্মান পণ্ডিত বা মনীষী ফ্রিডরিচ রাটজেল। তিনি তার অ্যান্থ্রোপোজিওগ্রাফি গ্রন্থটির প্রথম খণ্ড যখন লিখেছিলেন, তিনি ছিলেন নিমিত্তবাদী এবং তিনি নিমিত্তবাদের সমর্থক বটে। কিন্তু তিনি যখন পরবর্তীতে মানুষের সংস্কৃতির উপর প্রাকৃতিক প্রভাব নিয়ে আলোচনা করেন, তখন তিনি দেখতে পান যে এই প্রাকৃতিক প্রভাবকে অনেক ক্ষেত্রে মানুষ তার মেধা ও বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে জয় করতে পারে। তখন তিনি এটাকে সমর্থন করে বলেন যে ক্ষেত্র বিশেষে মানুষ প্রকৃতিকে জয় করতে পারে। এর মধ্য দিয়ে রাটজেল সাংস্কৃতিক ভূগোলের সূচনা করেন এবং তিনি তার অ্যান্থ্রোপোজিওগ্রাফি দ্বিতীয় খণ্ডে একটি ধারণা প্রতিষ্ঠিত করেন বা ধারণা প্রদান করেন, যেটার নাম ছিল কালচারাল স্প্রেড, সাংস্কৃতিক বিস্তারের ধারণা। এবং সেটাতে তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সংস্কৃতির জাতিগোষ্ঠীর সংস্কৃতি কিভাবে সৃষ্টি হয়েছে, সমাজের মানুষেরা কিভাবে প্রকৃতির সাথে মিথস্ক্রিয়া করেছে তার ব্যাখ্যা দিয়েছিলেন এবং ওই ব্যাখ্যা দিতে গিয়েই মূলত তিনি মানুষের এই যে সম্ভাবনার কথাটি প্রথম বুঝতে পারেন। এবার আসি আমরা বিকাশশীল পর্যায়, এটা হচ্ছে ডেভেলপিং স্টেজ। ডেভেলপিং স্টেজে এসে যিনি প্রধান ভূমিকা রেখেছিলেন তিনি হচ্ছেন সম্ভাবনাবাদের প্রবক্তা পল ভিদাল দে লা ব্লাচ। তিনি নিমিত্তবাদের বিকল্প হিসাবে সাংস্কৃতিক ভূগোলকে প্রতিষ্ঠিত করেন। তিনি তার প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির বর্ণনা দেন এবং সেই সংস্কৃতির বর্ণনা দিতে গিয়ে বলেন যে প্রকৃতি বড় শক্তি হলেও ক্ষেত্র বিশেষে মানুষ তার বুদ্ধি ও কৌশলের দ্বারা তা উপেক্ষা করতে সমর্থ হয়েছে। অর্থাৎ প্রকৃতির বিরূপ বা প্রতিকূলতাকে অনেক সময় মানুষ তার বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে তার সংস্কৃতির দ্বারা নিজের পক্ষে আনতে সমর্থ হয়েছে। এজন্য তাকে বলা হয় সাংস্কৃতিক ভূগোলের পুরোধা। পরবর্তীতে তিনি আঞ্চলিক ভূগোল নিয়ে সমীক্ষা করেন। ফ্রান্সের অনেকগুলো এলাকা ছিল যেগুলোকে পে বলা হতো, এই এলাকাগুলো ছিল আলাদা আলাদা বৈশিষ্ট্যপূর্ণ। ফলে তিনি এই অঞ্চলগুলো নির্ধারণ করে এগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে সমীক্ষা করেন এবং তার অনুসারেও ব্যাপক সমীক্ষা চালান এবং এর ফলে সৃষ্টি হয় ফ্রান্সে দ্য ফ্রেঞ্চ রিজনাল স্কুল প্রতিষ্ঠিত হয় এবং ফ্রেঞ্চ রিজনাল স্কুলের গবেষকগণের গবেষণার মধ্য দিয়ে সাংস্কৃতিক ভূগোল আরো সমৃদ্ধি লাভ করে। এর পরবর্তী পর্যায় যেটা হচ্ছে পরিণত পর্যায়ে আমরা বলি, সেটা হচ্ছে বিংশ শতাব্দীর গোড়ার দিকের কথা। ফ্রান্স ও জার্মানির পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্রে অধ্যাপক কার্ল সাওয়ারের নেতৃত্বে সাংস্কৃতিক ভূগোলের বর্ণাঢ্য সূচনা হয়।
তিনি সাংস্কৃতিক ভূগোল সমীক্ষার ক্ষেত্রে কালচারাল ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ, যেটা আমরা সংজ্ঞায় বলেছিলাম সাংস্কৃতিক ভূগোলের, এটি প্রয়োগ করেন। মূলত তিনি যে মরফোলজি অফ ল্যান্ডস্কেপ গ্রন্থটি লিখেছিলেন তার মধ্যে তিনি কালচারাল ল্যান্ডস্কেপ অ্যান্ড ফিজিক্যাল ল্যান্ডস্কেপ অ্যান্ড কালচারাল ল্যান্ডস্কেপের কথা বলেছিলেন, এবং তিনি দেখিয়েছেন যে প্রাকৃতিক ভূদৃশ্যের চেয়ে সাংস্কৃতিক ভূদৃশ্যই শক্তিশালী, যার নায়ক হচ্ছে মানুষ। এবং তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে গবেষণার জন্য কালচারাল ল্যান্ডস্কেপ স্কুল প্রতিষ্ঠা করেন, যেটি বার্কলে স্কুল নামে পরিচিত। তিনি তার 50 বছরের অধ্যাপনা জীবনে সাংস্কৃতিক ভূগোলকে একটি দৃঢ় ভিত্তির উপর দাঁড় করান। এরপরে আসি সাম্প্রতিক প্রবণতার মধ্যে। সাংস্কৃতিক ভূগোলের বিবর্তন ধারায় চূড়ান্ত প্রতিফলন দেখা যায় ফিলিপ ওয়েগনার এবং মাইকসেলের রিডিংস ইন কালচারাল জিওগ্রাফি গ্রন্থটিতে। এরপরও অনেক মনীষী সাংস্কৃতিক ভূগোলের উপর কাজ করেছেন এবং তারা তাদের রচনাগুলোকে হিউম্যান জিওগ্রাফির আওতায় প্রকাশ করেছে। এখন কথা হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের বিষয়গুলো যদি হিউম্যান জিওগ্রাফিতে উপস্থাপন করা হয় তাহলে সেটি পূর্ণাঙ্গ একটি প্রকাশনা হিসেবে না আসে, পার্ট অফ প্রকাশনা বা প্রকাশনার অংশ হিসেবে আসে। সেই কারণে এখানে বিস্তারিত প্রকাশ সম্ভব নয় এবং এই বিষয়টি প্রকৃতভাবে উপজীব্য করেও তোলা যায় না। যাই হোক, তারপর আমরা দেখি পরবর্তী যেগুলো এসছে তার মধ্যে বিখ্যাত হচ্ছে ফিলিপ ওয়েগনারের দ্য হিউম্যান ইউজ অফ দ্য আর্থ, তারপরে ডি ব্লিজের হিউম্যান জিওগ্রাফি কালচার সোসাইটি স্পেস, এরই বিখ্যাত এই গ্রন্থগুলো। এবার আমরা আসি যে এখানে আমি দিয়েছি সাংস্কৃতিক ভূগোলের ক্রমবিকাশের যে ইংরেজি অংশটুকু, যেখান থেকে আমি এই যে বাংলা অংশটুকু নিয়েছি তার উইকিপিডিয়া বা গুগল থেকে সে অংশটুকু। এবার আমরা আলোচনা করব যে সাংস্কৃতিক ভূগোলের বিবেচ্য বিষয়গুলো কি কি। সাংস্কৃতিক ভূগোলের বিবেচ্য বিষয়গুলো সাংস্কৃতিক ভূগোলবিদগণ 5টি প্রশ্নের মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ওয়েগনার এবং মাইকসেলের মতে সাংস্কৃতিক বিশিষ্টতা ও ভিন্নতার ক্ষেত্র অনুশীলনে সাংস্কৃতিক ভূগোলের 5টি প্রধান দৃষ্টিকোণ বা বিষয় বিবেচনায় আনেন। নাম্বার 1 হচ্ছে মানবীয় কর্মকাণ্ডের ফলাফল কি? উত্তর হচ্ছে সংস্কৃতি। নাম্বার 2 হচ্ছে এর ফলে কিসের অবতারণা হয়েছে? সাংস্কৃতিক ভূদৃশ্যের। উত্তর হচ্ছে সাংস্কৃতিক ভূদৃশ্যের। নাম্বার 3 নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কৃতির ভিন্নতা কোথায় কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে সাংস্কৃতিক অঞ্চলে। 4 নম্বর হচ্ছে এই সংস্কৃতিটি কখন থেকে শুরু হয়েছে, বর্তমানে কি অবস্থায় আছে? এটার উত্তর পাওয়া যাবে সাংস্কৃতিক ইতিহাসে। এবং শেষ প্রশ্নটি হচ্ছে যে মানুষের সংস্কৃতির ভিন্নতা, সাংস্কৃতিক ভূদৃশ্য এগুলো কিভাবে প্রাকৃতিক পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করেছে এবং পরিবর্তিত হয়েছে। এটা পাওয়া যাবে এটার উত্তর হচ্ছে সাংস্কৃতিক বাস্তব্য। অর্থাৎ সাংস্কৃতিক বাস্তব্য পর্যালোচনা করলে আমরা এটার উত্তর পাব। তো তাহলে আমরা আজকের যে আলোচনাটি ছিল সেই আলোচনাটি প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছলাম। আমি আশা করব যে তোমরা এই লেকচারটি বারবার শুনবে এবং দেখবে, এবং এর মধ্য দিয়ে আমার বিশ্বাস যে তোমরা সাংস্কৃতিক ভূগোলের ক্রমবিকাশ, সংজ্ঞা এবং ধারণা সম্পর্কে একটি ধারণা পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো তাহলে আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে এই প্রত্যাশা রেখে সকলকে ধৈর্য ধরে লেকচারটি শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি।